কয়েক সপ্তাহের মধ্যেই ফিরছেন তারেক রহমান। মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলেছেন বিএনপি নেতারা। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে। ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের উদ্বেগ ও নানা মত। ব্যাপক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। চট্টগ্রামের জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। আওয়ামী লীগের ক্লিন ইমেজধারীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তফা। আওয়ামী লীগ ও জাপা চোরে চোরে মাসতুতো ভাই, মন্তব্য সার্জিসের। ডাকসু নির্বাচনের শেষ প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। 8 মূলনীতি নিয়ে জাকসুতে ছাত্র দলের প্যানেলের ইশতেহার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, এক শ্রেণীর লোক চাচ্ছে যেন নির্বাচন না হয়। মাজার ভাঙা সহ অস্থিরতা বিচ্ছিন্ন কিছু নয়। এদিকে রুহুল কবির রিজভির অভিযোগ, লাশ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে, যার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে। ইনশাআল্লাহ আগামী হয়তো দেখা যাবে, খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টার্গেট করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে, সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনারা খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখনও দেশ বিরোধী চক্রান্ত অব্যাহত আছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা, অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি লুটপাট করে দেশকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কোন দেশে পালিয়ে গেলেন? সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগ সহ অর্থনীতির কোনো সিদ্ধান্তই আসবে না। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, অর্থনীতি সতেজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার। টাকা পাচারের প্রবণতা কমে যাওয়ায় দেশের রিজার্ভ বাড়ছে। ব্যাংকগুলোতে টাকা সংকট থাকলেও এখন ডলারের আর সংকট নেই বলেও জানান গভর্নর। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যদিও পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কয়েকটি দলের বিতর্ক শেষ হয়নি। এমন প্রেক্ষাপটে রাজধানীর হোটেলে আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি নিয়ে সেমিনার আয়োজন করা হয়। বিচার, সংস্কার এবং অনুষ্ঠানে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যাংকার সহ সমাজের বিশিষ্ট জনরা অংশ নেন। এ সময় অনলাইনে যুক্ত হয়ে গভর্নর জানান, ব্যাংক খাতকে টেনে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। লাভ না করতে পারলে আগামীতে কর্মকর্তা কর্মচারীদের বোনাস দিতে পারবে না কোনো ব্যাংক। আমরা যেটা করতে যাচ্ছি যে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে। কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন, অথচ ব্যাংক লস করছে, ব্যাংক প্রভিশন মিট করতে পারছে না, ব্যাংক ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মিট করতে পারছে না। দুর্বল একটা ব্যাংক ধুকে যাচ্ছে, কিন্তু একদিকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, আরেকদিকে রিওয়ার্ড হিসেবে তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে 3, 4, 5 মাসের বেতন। এটা অ্যাকসেপ্টেবল না। দেশে ডলারের সংকট নাই, কিন্তু টাকার একটা সংকট আছে, অর্থাৎ টাকা অনেক মূল্যবান। এই যে টার্নের রাউন্ডটা, যেখানে টাকার কোনো দাম ছিল না, সবকিছু সবাই ডলারের পেছনে ছুটছিল, সেখান থেকে আমরা এটাকে ভিন্নমুখী করতে পেরেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া কোনোভাবেই দেশের অর্থনৈতিক চেহারা পাল্টাবে না। অনেকে বলছে এটা পারে না, সেটা পারে না। আরে পারার কিছু তো নাই, ইটস অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম। তাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে বাংলাদেশে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশনারি গভর্নমেন্ট হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দেওয়া। নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে কয়েকটি দলের দাবির করার সমালোচনাও করেন আমির খসরু মাহমুদ। নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান আপনার পিআরের ইস্যুটা, জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিআর সিস্টেম নিয়ে আসবো। এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে, কোনো বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না। কোভিড সময়ের দেশের বিনিয়োগ পরিস্থিতি এখনকার মতো নাজুক ছিল না বলে মন্তব্য করেন আলোচকরা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে আগুন ও পুলিশের উপর হামলার ঘটনায় ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ পরিদর্শক এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩ আগস্ট ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর ১২ ফুট উঁচুতে কবর দেওয়া হয়। কবরটি নিয়ে গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছিল উত্তেজনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। এক পর্যায়ে নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালায় তারা। পাল্টা আক্রমণ করে নুরাল পাগলার ভক্তরাও। এতে নিহত হন একজন, আহত হন দুপক্ষের শতাধিক মানুষ। পরে দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপর, ভাঙচুর করা হয় গাড়ি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা উদ্বেগ। ৮০-র দশকে নুরাল পাগলা নিজ বাড়িতে গড়ে তুলেছিলেন দরবার শরীফ। নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। শনিবার সকাল 10:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান পাকিস্তানের হাই কমিশনার। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তারা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে। গত 17 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নতুন হাই কমিশনার তার পরিচয়পত্র পেশ করেন। নতুন হাই কমিশনারের দায়িত্বে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সবশেষ মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ 15 বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের জুট মিলগুলো ধ্বংস হয়ে গেছে। বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মঈন খান বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জুট মিলগুলো ধ্বংসকারীদের বিচারের আওতায় আনা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুট মিলগুলোতে 8 ঘণ্টা করে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই সাথে জুট মিলগুলোর উন্নয়নেও কাজ করে গেছেন। কিন্তু গত 15 বছর আওয়ামী লীগ লুটপাট করে জুট মিলগুলো ধ্বংস করে দিয়েছে। আমি আগেও বলেছি, পলাশকে
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে এই ফৌজি জুট মিলে ইতিহাস সৃষ্টি করেছিলেন, অথচ সেই জুট মিলকে লুটপাট করে খেয়ে আওয়ামী স্বৈরাচারী সরকার এবং তাদের দোসররা যারা পলাশকে দখল করেছিল, বেদখল করেছিল, তারা এই প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। নানান আয়োজনে উদযাপন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উদযাপনে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুস। রাসূলের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া, মইনিয়া, সাইদিয়া, মাইজ ভান্ডারিয়া। এতে সৈয়দ শহীদুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি সবাইকে ফরজের পাশাপাশি রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান। এত দয়ালু করে আল্লাহ ওনাকে পাঠিয়েছে, শুধু তাই নয়, দয়ালু করে আল্লাহ পাঠিয়ে ক্ষান্ত করেন। আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু দয়ালু করে পাঠাননি, আমাদের যাবতীয় পেরেশানি, মুশকিলাত, মুসিবত, দুঃখ দুর্দশা বিমোচনের জন্য এই রাসূলকে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। পরে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াতে বিপ্লব। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া মোনাজাত ও র্যালির আয়োজন করেছে মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন। র্যালিটি বাসাবো এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মিরপুরের মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করে আহলা দরবার শরীফ। পীরজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব এতে নেতৃত্ব দেন। আমরা ধিক্কার জানাই তাদের যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের আখরি আরজি থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে যেতে পারি। আমিন। শোভাযাত্রাটি মিরপুর ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় আহলা দরবার শরীফের পক্ষ থেকে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের শোভাযাত্রায় পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে মহানগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের শোভাযাত্রা চলাকালে প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এ সময় তারা পদদলিত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। প্রতি বছরের মতো সকালে শুরু হয় 54তম জশ্নে জুলুস। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় নগরীর 16 শহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, 2 নম্বর গেট, জিইসি, ওয়াসামোর এলাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন তা বানচালে ষড়যন্ত্র করছে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ফেরাতে এমন ষড়যন্ত্র। এছাড়া শুক্রবার রাজবাড়ীতে নুরাল পাগলার কবর খুঁড়ে মরদেহ পোড়ানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ধর্মীয় ভাবনা আর নানা মত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটছে উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব সহিংসতা। এসবে যেমন প্রাণ হারাচ্ছে মানুষ, তেমনি অস্থিতিশীল হচ্ছে পরিবেশও। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজার ভেঙে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনাকে নিন্দনীয় বলে আখ্যা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনাকে মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। ডিসেম্বর ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল।
জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। দুপুরে নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মোস্তফা বলেন, ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। এখন জাতীয় পার্টির প্রার্থী চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে, তাহলে মনোনয়ন দেওয়া হবে। ফরিদপুর ও গোপালগঞ্জ সহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদের মনোনয়ন দেওয়া হবে। গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নেই, তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে বলেও তিনি মনে করেন। জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তারা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন, অবশ্যই দেবো। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই। যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি ও শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি বাটপাড়ি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টির নেতা বলছেন, এই আইডিয়া ভারতের দেয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সরকার শুধু বিবৃতি দেয়, কোনো অ্যাকশন নেয় না। যারা জাতীয় পার্টির ব্যানারে গত 3টি নির্বাচনে অংশ নিয়েছে, প্রত্যেকেই দুর্নীতিবাজ, প্রত্যেকেরই অবৈধ সম্পদ রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা, এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় পার্টিকে আমরা কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না, এবং বিএনপিরও এটা কাজ না। বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা আসলে জাতীয় পার্টিকে রক্ষা করবে কিনা। সারা দেশের ছাত্রলীগের, যুবলীগের ক্যাডাররা ঢাকা শহরে প্রায় প্রকাশ্যে মহড়া দিচ্ছে। সরকার কি করছে? শেষ সময়ের প্রচারে ভোটারদের কাছে টানতে আবাসিক হলে হলে গিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর। শিবিরের অভিযোগ, বহিরাগতরা আসছে প্রচারণায়, আর নারী ভোটারের উপস্থিতি কমতে পারে বলে শঙ্কা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। একদিন পরেই শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচার। শেষ সময়ের নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। শনিবার ছুটির দিন হওয়ায় প্রচারের কেন্দ্রে ছিল আবাসিক হলগুলো। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের শরণাপন্ন প্রার্থীরা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। এদিকে কেউ কেউ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এসেছেন বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি, আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে, আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি, তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল,
তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে নানা আশঙ্কার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও ছিল কোন প্রার্থীর। প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। শিক্ষার্থী একটা সন্দিহান কনসার্ট এখনো বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি ভোট কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত, এফবিসি দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হলপাড়া ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে। এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার, আমরা বিড়ম্বনার শিকার। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের কাজ চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অপরাজনীতি করলে ছাত্রলীগের মতো লাল কার্ড খেতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেন, দলীয় রাজনীতি নয়, নিজের দায়িত্ব পালন করছে কিনা সেটাই তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে। শনিবার বিকেলে ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি আয়োজিত নির্বাচনী বিতর্কে এসব কথা বলেন তারা। বিতর্ক প্রতিযোগিতায় ডাকসুকে নিয়মিত কারণ এবং সিলেটে শিক্ষার্থী প্রতিনিধি বাড়ানোর কথা বলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ছাত্র রাজনীতির কাঠামো পরিবর্তন করে উপযুক্ত নীতিমালা প্রণয়ন জরুরি। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেন, অপরাজনীতি বন্ধ করতে হবে এবং সুন্দর নেতৃত্ব হলে বাজেটে কোনো ঘাটতি হবে না। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই লড়াই অব্যাহত থাকবে বলে জানান ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে সেবা করব, সবার আগে আমার শিক্ষার্থী, আমাদের জোটের নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের যে স্বার্থ, সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। ধন্যবাদ। আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানেই হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 8টি মূলনীতি নিয়ে জাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল। দুপুরে অদম্য 24 স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হাসান বৈশাখী। ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, পরিকল্পিত আবাসন এবং খাবার ব্যবস্থা, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ নারীদের জন্য নিরাপদ পরিবেশ, ক্রীড়া চর্চার বিকাশ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে জাকসু নির্বাচনের 9ম দিনও চলছে প্রার্থীদের প্রচারণা। জুলাই গণঅভ্যুত্থানে দেশের 54টি জায়গায় 914 জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি বাংলাদেশ। শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির মুখপাত্র কান্তাসের মাহমুদ। তিনি বলেন, রক্তক্ষয়ী বিপ্লবের পরও অন্তর্বর্তী সরকার নির্লিপ্ত ভূমিকা পালন করেছে, যা গণহত্যার বিচার না হওয়ার একটি নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন দাবি করে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন তিনি। পাশাপাশি বিজিবি প্রধানের পদত্যাগের দাবিও জানানো হয়। সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা ও হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। একই সাথে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক সমর্থন না থাকলে প্রশাসন সাহায্য করে না, আর প্রশাসনের সাহায্য না পেলে পাথর তোলা বন্ধ করা এবং খাল উদ্ধার করা সম্ভব নয়। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বাংলাভিশন ডিজিটালের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 6 সাংবাদিককে দেওয়া হয় বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড। পরে আলোচনায় রিজওয়ানা হাসান বলেন, অবৈধভাবে পাথর তোলা বন্ধে কাজ করবে প্রশাসন, কিন্তু জলাশয় রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বরাবরই প্রশাসনের অনুপস্থিতি দেখা যাচ্ছে। সাদা পাথরের মতো বাঁকখালী নদীর দূষণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বানও জানান তিনি।
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে ডুবে ৫ জন মারা গেছে। সকাল ৯টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নোয়াখালী থেকে আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় ৫ জন। এই ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে ৩টি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং ৪টি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি, সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ সহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, সোমবার জেলায় হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান। ৯ তারিখে বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর আবারও হরতাল। এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ৪টি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিএনপি নেতা এম এ সালাম। এবারে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, চিঠি আদান প্রদানের গুরুত্ব কমে গেছে। তবে ডাক বিভাগ এখন ই-কমার্স, এফ-কমার্স সহ অনলাইন বেচাকেনার পার্সেল গ্রামেগঞ্জে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন, জাতি এখন নির্বাচনের অপেক্ষায়। সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্রকারীকে প্রতিহত করা হবে। শনিবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ও কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য নাট্যজন জহিরুল ইসলামের নামাজে জানাজা দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর কাজী হজরত আলী, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক সহ সর্বস্তরের মানুষ। শুক্রবার রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন জহিরুল ইসলাম। ১৯৮৪ থেকে ২০২৫ মাত্রা পার করল ৪০ বছরের মহাযাত্রা। রাজধানী ঢাকার তেজগাঁও গুলশান লিং রোডে আলোকিত কনভেনশন হলে আয়োজিত হল দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫। সেখানে সেই সব মানুষদের সম্মাননা জানানো হয় যারা শুরু থেকে মাত্রার অসাধারণ সৃজন যাত্রার অনন্য সৃজন যাত্রী। সন্ধ্যায় মাত্রার লোগো অ্যানিমেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরিফিন। তিনি ৪ দশকের যাত্রায় নেপথ্যে থাকা সৃজনশীল মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাত্রার আরেক ম্যানেজিং পার্টনার, অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন মাত্রার নির্মিত 10টি বিজ্ঞাপন চিত্র প্রদর্শন করেন এবং তার অভিজ্ঞতা শোনান। প্রথম পর্বে সম্মাননা দেওয়া হয় আনোয়ার হোসেন বুলু, ফোয়াদ নাসের ও শিল্পী সুমনা হক সহ 6 জনকে। আর দ্বিতীয় পর্বে প্রয়াত আইয়ুব বাচ্চু, ত্রপা মজুমদার, নোবেল ও সাদিয়া ইসলাম মোহ সহ 7 জনকে। মাত্রার সিইও খন্দকার আলমগীর সমাপনী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাত্রার ইতিহাস মানেই বাংলাদেশের বিজ্ঞাপনের ইতিহাস, এক অনুপ্রেরণার প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাবেক ছাত্র নেতাদের আয়োজনে বর্ষা বিপ্লবে FH হল সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষাবিদ ও সাবেক ছাত্র নেতারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার। অনুষ্ঠানে ২৪ জুলাইয়ের আগস্ট বিপ্লবে যুগান্তকারী ভূমিকা রাখার জন্য ফজলুল হক মুসলিম হলের কয়েকজন
জন কৃতি ছাত্রকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। 24-এর বিপ্লবের সম্মুখ যোদ্ধা হিসেবে সম্মাননা পান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ABM ইজাজুল কবির রুয়েল, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের মোহাম্মদ মাহফুজুর রহমান। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যমান সংকট নিরসনে ও 4 দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। DRU-তে সংবাদ সম্মেলনে জানানো হয়, বারবার অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া না দিয়ে দমন পীড়ন, চাকরিচ্যুত, বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে। তাই রবিবার থেকে পর্যায়ক্রমে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণছুটি এবং 4 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজে যোগদান না করার সিদ্ধান্তের কথা জানান। ফরিদপুর প্রেস ক্লাবের মিলনায়তনে ফরিদপুর মহানগর জাসাসের কর্মী সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। পরে জাসাসের শিল্পীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওহেদুজ্জামান বুলুর মৃত্যু রহস্য উদ্ঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে শহরের নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতির চর্চা করতে হবে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহনশীলতা তার সংস্কৃতি তৈরি করতে হবে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে বিএনপি। জনদুর্ভোগ এড়াতে এবারে রাস্তায় র্যালি, মিছিল, সমাবেশের পরিবর্তে নর্দমা পরিষ্কার অভিযান করেছে বিএনপি। মানুষকে সংস্কৃতি মনা করে তুলতে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। পরে ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সালাউদ্দিন আহমেদ। ঢাকা উত্তরের পক্ষে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ও দক্ষিণের পক্ষে রফিকুল ইসলাম মজনু নেতৃত্ব দেন। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শিক রাজনীতির স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে একদিন উন্নীত হব ইনশাআল্লাহ, যেদিন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। সংবাদ শেষ করব। ক্রাউন সেভের শিরোনামগুলো আরো একবার জানি। কয়েক সপ্তাহের মধ্যে ফিরছেন তারেক রহমান। মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতা নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ বলেছেন বিএনপি নেতারা। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের উদ্বেগ ও নানা মত। ব্যাপক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, চট্টগ্রামে জাসনে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। আওয়ামী লীগের ক্লিন ইমেজধারীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তফা। আওয়ামী লীগ ও জাপাত চড়ে চড়ে মাসতুতো ভাই, মন্তব্য সার্জিসের। ডাকসু নির্বাচনের শেষ প্রচার প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। 8 মূলনীতি নিয়ে ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ইশতেহার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।